সেজন্য বিশ্বাস করতে পারছে না। কিন্তু সবার মধ্যে একটা উৎসুক। তিনি কিন্তু খুব কনফিডেন্স এর সঙ্গে বলছেন যে, "আমার কিন্তু আজকে খুব ভালো খবর আসবে দেখবি তোরা।" তো দেখা গেল ঠিক ১২টা ১২:৩০ নাগাদ টেলিগ্রাম এসছে যে, এম মানে উনার মেয়ে পাস করেছে। তখন তিনি বললেন, "দেখ আমার ঠাকুর কত জীবন্ত। আমার ঠাকুর কালকে আমাকে বলে গেছে।" এই কথা শোনার পরে সেখানে আশেপাশের মানুষরা সবাই ঠাকুরকে পাওয়ার জন্য উদগ্রীব হয়েছিল। কিন্তু আমার দাদু তখন জানতেন না কোথায় কিভাবে কোথায় ঋত্বিক কি থাকেন কি না এই ব্যাপারগুলি ঠিক জানা ছিল না। কিন্তু সেখানের মানুষরা সবাই কিন্তু মানে সবাই ঠাকুরের চরণাশ্রিত হওয়ার জন্য সবাই উদগ্রীব হয়েছিল। এই ঘটনা হওয়ার পরে তিনি যখন আসলেন, বাড়িতে যখন আসলেন, ঘরে যখন আসলেন, সেই যে এডমিট কার্ড নাম্বারটা তিনি দেখলেন যে, "দেখ তো দেখি তোর এডমিট কার্ড নাম্বারটা কত?" কিন্তু যেহেতু ঠাকুর ৩ বার বলেছিলেন, সেই নাম্বারটা তিনি লিখে রেখেছিলেন। তো তিনি ঘরে এসে মিলিয়ে দেখলেন সেই হুবহু সেই নাম্বার। তখন তিনি বললেন যে, "ঠাকুর তখন কত জীবন্ত।" যে ঠাকুর এসে তিনি বললেন যে, যে "তোমার মেয়ে পাস করবে।" তার এডমিট কার্ড নাম্বারটাও বললেন। আমার মাসি কিন্তু এখনো আছেন। আমি যেখানে বসে কথা বলছি, এই বাড়িতে আমার মাসিও আছেন। তো এই হচ্ছে তার দয়া। তো পরবর্তীকালে তিনি যখন দেওঘরে গেলেন আমার দাদু, তখন দেওঘরে তখন ঠাকুর ছিলেন, ঠাকুর দর্শন করতেন। তিনি যখন ঠাকুর দর্শন করতেন দেখা যেত যে তিনি তো সেখানে মনমোহনী ধামে তো অনেক যাত্রা পালা হতো, নানা মেলা-টেলা বসতো। তো চারিদিক ঘুরে ফিরে হ্যাঁ, মহা আনন্দের মধ্যে কাটাতেন। তিনি ঘুরে ফিরে যখন ঠাকুরের কাছে আসতেন, তো দেখা যেত ঠাকুর বসে আছেন পার্লারে। মানে এই কথাগুলি ঠাকুর বা আমার দাদুর কাছ থেকে আমি শুনতাম। তিনি গল্প করতেন আমাদের কাছে। তো ঠাকুর বসে আছেন তিনি যখনই দেখেন যে ঠাকুর মানে পার্লারে তিনি বসে তিনি হয়তো তামাক খাচ্ছেন, ভক্তবৃন্দরা নিচে বসে আছেন, হ্যাঁ? তাদের সাথে কথা বলছেন, বাণী দিচ্ছেন। এই ব্যাপারটা তিনি সবসময় লক্ষ্য করতেন। তো একদিন তিনি ঘুরতে মানে চারিদিক ঘুরে এসে যখন দাঁড়ালেন ঠাকুরের সামনে, তখন তিনি মনে, মনে ভাবছেন যে আমার দাদু, যে ঠাকুর যখনই এসে দেখি যে তখনই দেখি যে তুমি বসে আছো, বাণী দিচ্ছ। কিন্তু তুমি কিভাবে হেঁটে যাও, হেঁটে বেড়াও? সেইটা যদি একটু দেখতে পেতাম। কারণ সবসময়ই দেখি তুমি বসে আছো, হ্যাঁ? ভক্তবৃন্দের সাথে মাঝখানে বসে আছো। তুমি কিভাবে চলাফেরা করো, কিভাবে হেঁটে বেড়াও সেটা যদি দেখার একটু সুযোগ হতো। আমার দাদু যে না ভেবেছেন, সাথে, সাথেই একটা অ্যানাউন্সমেন্ট হলো যে, "আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে লাইন করে দাঁড়ান। ঠাকুর এখন মানে বেরোবেন।" তো আমার দাদুর সাথে, সাথে মানে লাইন করে দাঁড়ালেন সবার যে যার একটা লাইন হয়ে গেল, মাঝখানে একটা রাস্তা হয়ে গেল। দেখা গেল তখন আমার আম দাদু দাঁড়িয়ে আছেন একটা সাইডে। তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তখন বয়স হয়ে এসছে, বৃদ্ধকাল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার কাঁধে হাত দিয়ে পাশে বঙ্কিমদা ছিলেন হয়তো। দুজনে কাঁধে হাত দিয়ে হাঁটতে, হাঁটতে এসে আমার ঠিক দাদুর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে মানে মুখে মনে হয় লবঙ্গ ছিল নাকি। একটা সাইড থেকে আরেকটা সাইডে নিয়ে তিনি এমন একটা মুচকি একটা মানে মধুর হাসি হাসলেন। হেসে মানে দাদুর দিকে তাকিয়ে আবার হাঁটতে, 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 হাঁটতে এগিয়ে চলে গেলেন। কিছুদূর গিয়ে বললেন যে, "না আজকে যাব না। আ আরেকদিন যাব।" তো বলে তিনি আবার ঘুরে আবার আসলেন। আস্তে, আস্তে আবার ঠিক দাদুর সামনে কেন দাঁড়ালেন? এটা তারই কি লীলা, তারই কি দয়া। তখন দাদুর কাছে দাঁড়িয়ে আবার আ একটা মুচকি হাসি দিয়ে তিনি গিয়ে আবার সেই পার্লারে গিয়ে বসলেন। এই যে মানে তার যে দয়া, তার লীলা, পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব অন্তর্যামী বলতে একটা কথা বলতেন। বলে থাকেন যে, "আমার একটা আলমারি যদি পড়ে আছে, বন্ধ হয়ে থাকে এবং সেই আলমারির মধ্যে যদি কোন জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকে, আমি খুলে দিলাম কারোর কাছে এবং তিনি গুছিয়ে দিলেন বা সাজিয়ে দিলেন। এই যে জিনিস সাজিয়ে দিলেন, তিনি সে অন্তর্যামী। অর্থাৎ যার কাছে গেলে মন খুললে আমার মনের উথাল-পাথাল একাকার করে দিতে পারেন। মানে তিনি আমাদের মানে আমাদের যে অগোছালো যা কিছু তিনি গুছিয়ে দিতে পারেন। আর তিনি কিন্তু অন্তর্যামী। কিন্তু খুলতে হবে আমাকে। এই যে তিনি তার কাছে দাঁড়িয়ে এটা কি অন্তর্যামী? তিনি যে অন্তর্যামী, তিনি যে আমার দাদু যে তিনি দাঁড়িয়ে মনে, মনে ভাবলেন, পরমদয়াল শ্রী, শ্রী ঠাকুর তিনি কিন্তু সেই সাড়াটা তিনি বুঝতে পারলেন। এবং এর মধ্যে দিয়ে হয়তো কত মানুষের কত মনের কথা
আ হয়তো তিনি মীমাংসা করেও দিয়ে গেলেন। সেটা মানে একমাত্র সেই বুঝে যার মধ্যে মানে সেই ভাবটা আছে, অনুভূতি আছে সেই সেটা তো বুঝতে পারে। তো এই যে কথাগুলি আমার ছোটবেলা থেকে আমার দাদু প্রায় আমাদের কাছে গল্প করতেন, শুনতাম। আমার মার কাছে শুনেছি আমার মা একবার ঠাকুর পার্লারে ঠাকুর বসে আছেন, ঠাকুরের ঠিক পিছন দিকটায় দাঁড়ানো আরকি ব্যাক সাইডে। তখন অনেক ভিড় সামনের দিকে। তো আমার মা দাঁড়িয়ে আছেন। তো হঠাৎ আমার মা ভাবলেন যে আমি যদি একটু সামনের দিকে যেতে পারতাম, তাহলে সামনের থেকে ঠাকুরকে দেখতে পেতাম। তো আমার মা যেই না ভাবছেন সাথে ঠাকুর সাথে মানে আ পিছন ফিরে আমার মার দিকে তাকিয়ে যাচ্ছেন। তখন মা মানে সাথে ভয় পেয়ে গেলেন। আরে আমি জাস্ট ভাবলাম আমার ঠাকুর সাথে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এ এই ঠাকুরের মানে এত জীবন্ত ঠাকুর সবার মনের কথা বুঝতে পারেন। এই কথাগুলি আমরা মানে ছোটবেলা থেকে আমার মার কাছে থেকে আমি শুনেছি। দাদুর কাছে শুনেছি। দাদুর কাছে মানে আরেকটা ঘটনা শুনেছিলাম আমার দাদু তখনও দীক্ষা হয়নি। আমার মা এবং মাসি আগে দীক্ষা নিয়ে নিয়েছেন। আমার দাদু তখনও দীক্ষা নেন। আমার দাদু কাজ করতেন রেলের মেরিন ডিপার্টমেন্টে। তখন আমাদের আ এখানে এই ব্রহ্মপুত্র ব্রিজটা তখনো হয়নি। তো রেলের থেকে তখন ব্রহ্মপুত্র ব্রিজটা হবে তখন যে ডিপার্টমেন্টটা ছিল রেলের একটা ডিপার্টমেন্ট ছিল সেটা মেরিন ডিপার্টমেন্ট। সেখানে তিনি কাজ করতেন। তখন ব্রহ্মপুত্র পারাপার হতো একটা জাহাজের মধ্যে দিয়ে। হ্যাঁ? আর ব্রহ্মপুত্রের এপার পর্যন্ত রেলের লাইন থাকতো, ওপার থেকে আবার রেলের লাইন। তো ওই ব্রিজের ওই মানে কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন। তো একবার খুব সম্ভব ইন্দো চায়নার কোন যুদ্ধের সময় নাকি কোন একটা অর্ডার আসলো অফিসে যে সেইখানে সেই যুদ্ধে অফিসের স্টাফ যারা আছে সবাইকে সেই যুদ্ধে সেখানে যেতে হবে। হয়তো যুদ্ধ করতে হবে না কিন্তু সেখানে নানা রকমের কাজকর্ম থাকে। হ্যাঁ? কোন কিছু একটা বিশেষ কাজে তোদেরকে নিয়ে যেতে লাগে। তো আমার দাদু না প্রচন্ডভাবে ভয় পেলেন। যে এটা আবার কি কথা? আমি যুদ্ধতে আমাদের নিয়ে যাবে। তখন তিনি ঠাকুরের কাছে তিনি আকুল প্রার্থনা করেন, "ঠাকুর আমাকে যাতে মানে সেই কাজে যাতে না নিয়ে যায়।" হ্যাঁ? প্রার্থনা করলেন। তো একটা সময় দেখা গেল যে সেই মিলিটারি কমান্ডোটা আসলো। তো একটা মাঠের মধ্যে তো সেখানে যারা মানে অফিসের স্টাফরা ছিল সবাইকে ডেকে পাঠানো হলো। ওইখানে যারা ইনচার্জ যারা ছিল সবাই আসলেন। তো আমার দাদুকেও দাঁড়া করানো হলো। ওখানে স্টাফরা সবাই একজন করে নাম ডাকছে কমান্ডার আর সবাই বলছে আপনারা মানে বলছেন আপনারা একদিকে চলে আসুন। মানে ওরা সিলেকশন করছে আরকি ওরা নিয়ে যাবে। আমার দাদু তখন মানে আকুল প্রাণে ঠাকুরকে ডেকে চলছেন। ঠাকুর আমাকে যাতে না নিয়ে যায়। এই করতে মানে যারা স্টাফরা ছিল সবাইকে দেখা গেল এক করে সবাইকে একটা সাইডে দাঁড়া করালো। দেখা গেল লাস্ট আমার দাদু যেখানে দাঁড়িয়ে আছেন উনার শেষ পর্যন্ত দেখা গেল উনি একা দাঁড়িয়ে আছেন তো। তারপর বললেন যে, "আমাদের সিলেকশন এখানে শেষ। আর হবে না।" আমার দাদুকে কাছে দেখলেন যে, "তুমকো নেই জানা পড়েগা।" তো মানে তখন দাদুকে ছেড়ে দেওয়া হলো। একমাত্র দাদুকে ছেড়ে বাকি সবাইকে সেই যুদ্ধের কাজে নিয়ে নিয়ে যাওয়া হলো। তখন পরমদাস মানে ঠাকুরের যে লীলা, আমার দাদু মানে গভীরভাবে তিনি উপলব্ধি করলেন যে ঠাকুরকে ডাকলে তাকে পাওয়া যায়। তারপরে তিনি আমার দাদু তখন ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন। এই একটা ঘটনা, অনেক ঘটনা বলে থাকেন। এই ঘটনাটা আমার এই মুহূর্তে মনে পড়ল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। পরমদয়াল শেষে ঠাকুরকে মানুষের জীবনে পেলে যে কি হয়, একটা মানুষের জীবন যে পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমার বাবার জীবনে। আমার বাবার মানে ক্লাস 6 এ থাকতে তিনি মানে আসামের টি গার্ডেনে শিলচরের পাথারকান্দি বলে একটা জায়গা আছে। সেখানে একটা টি গার্ডেনে তিনি থাকতেন। আমার আমার মানে আমার ইসের আমার বাবা মা-বাবা তখন ছিলেন না। পিসির বাড়িতে তিনি থাকতেন। খুব কষ্ট করে থাকতেন। তো আমার বাবা কিন্তু ছোটবেলা থেকেই মানে খোল বাজাতে পারতেন আরকি। তো একটা বাড়িতে কোথাও ওখানে টি গার্ডেনের সৎসঙ্গ হবে সেখানে তিনি গেছেন। তিনি যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন যে এত সুন্দর ঠাকুরের ফটো দিয়ে সাজানো। মানে তিনি ভাবছেন কোনো পুজো পার্বণ কিছু একটা হবে। তো ওখানে সাজানো একজন ঋত্বিক এসছেন তিনি দেখতে যেন একদম মানে একটা ঈশ্বরীয় ভাব যেন তার মধ্যে আছে। মানে এত সুন্দর একজন মানুষ হতে পারে তিনি আ শুভ্রাংশু শেখর মিশ্রদা ছিলেন। তো তিনি এত সুন্দর হাত তুলে তিনি ঠাকুরের কীর্তন করছেন কিন্তু সেখানে খোল বাজানোর কেউ নেই। তো সাথে তিনি খোলটা বাজালেন। তাহলে এত সুন্দর কীর্তন জমে উঠল। অ্যা তখন তিনি আ আ সেই যে সভাপতি তিনি ছিলেন, তিনি শুনেছি চৈতন্য মহাপ্রভু বংশের তিনি মানুষ। হ্যাঁ?
তো মিশ্র বংশের মানুষ। তিনি তার বাবাকে বললেন, "তুমি দীক্ষা নিয়ে নাও না কেন?" তখন বাবা বললেন, "ঠিক আছে নিয়ে নেব।" তখন রাত্র ১১টা না ১১:৩০ বাজে। তিনি সাথে, সাথে দীক্ষা নিয়ে নিলেন। তো একটা সময় সেই আমার বাবাকে তিনি অ্যা মানে একদিন এসে জানালেন যে আগরতলাতে ধর্মনগরে সেখানে ঠাকুরের মানে বড় উৎসব হবে। সেখানে ঠাকুরের একজন বিশেষ একজন ভক্ত আসছেন। তুমি কিন্তু তার সাথে দেখা করবে। অ্যা আপনারা জেনে থাকবেন যে শ্রদ্ধেয় রবীন্দ্র তিনি কিন্তু ভক্তপ্রবর রবীন্দ্র আমাদের আসামের এমন একজন ভক্ত ছিলেন যে শুনেছি তিনি সূক্ষ্ম দেহে কিন্তু ঠাকুরের কাছে চলে যেতেন। তার শরীরটা মানে এখানে থাকতো তিনি চলে যেতে পারতেন ঠাকুরের কাছে। তো তেমন ভক্ত তিনি ছিলেন। তো আমার বাবা তো তিনি বলছেন তিনি গেছেন, বহু কষ্ট করে সেখানে গেছেন। তা আমি শর্টকাট করছি কথাটা। তো সেখানে গিয়ে তো আমার বাবা তো চিনেন না উনাকে। তো তিনি সেখানে উনার ঋত্বিক যে ছিলেন তার সাথে দেখা করলেন। তিনি বলে দিলেন, "সেখানে রবীন্দ্র বসে আছেন, তুমি যাও।" গিয়ে দেখলেন দরজাটা বন্ধ আছে। দরজাটা আস্তে করে খুলে দেখলেন একটা বিশাল ঘর, একটা চৌকির উপরে তিনি বসে আছেন। আর নিচে পো মানে অনেক ভক্তবৃন্দ এক নিচে সবাই বসে আছেন। খুব সম্ভব মানে আ মা ঠাকুর সাথে যারা থাকতেন সেই সময়ের বড়, বড় সব ভক্তরা সেখানে বসে আছেন। দরজাটা একটু খুলতেই অ্যা মানে সেই রবীন্দ্র তিনি উঠে বসলেন। আমার বাবাকে ফট করে তিনি দেখে ফেলেছেন। বললেন যে, "ভাই আসো, আসো, আসো।" বাবা তখন ভয়ে সামনে গিয়ে প্রণাম করতেই আমার বাবার মাথায় হাত বুলিয়ে বললেন, "তোমার কি নাম ভাই?" অ্যা মানে এত মানে মমতা জড়ানো ছিল সে কথার মধ্যে, আমার বাবার ২ চোখ দিয়ে জল মানে চলে আসলো। যেন মানে মনে হলো যে মানে মায়ের একটা স্নেহ মমতা তার মধ্যে আ তার সেই কথার মধ্যে। তখন তিনি বললেন, বলার পরে বললেন যে, তুমি তো তুমি কোন ক্লাসে পড়ো?" তো বললেন যে, এরকম ক্লাস 6" তখন তিনি বললেন যে, "তুমি তো মেট্রিক পাস করবেই।" দেখেন, তখন বাবা মাত্র ক্লাস 6 এ পড়েন। তিনি বললেন, "তুমি তো মেট্রিক পাস করবেই। করলে তুমি গুয়াহাটিতে চলে আসবে।" এই বলে তিনি বাবার হাত ধরে বাইরে চলে আসলেন। বাবার হাতে ২-১ টি পয়সা দিলেন। ১ পয়সা ২ পয়সা দিলেন। তারপরে গিয়ে তিনি চলে গেলেন। বাবাও তিনি উৎসব মানে থেকে তিনি চলে গেলেন। তারা তো পরবর্তীকালে তিনি উনার ঋত্বিককে বললেন যে, উনি এই কথা বলেছেন। তিনি বললেন যে, তিনি যখন বলেছেন, এটা কিন্তু তোমার মানে জীবনের মানে একটা গতি তিনি দিয়ে দিলেন। এটা কিন্তু মেনে চলবে। তো পরবর্তীকালে দেখা গেল আমার বাবা মেট্রিক পাস করলেন। তখন তিনি সেই ঋত্বিক আবার বললেন যে, দেখো রবীন্দ্রনাথ তোমাকে বলেছিলেন এই কথা তুমি চলে যাও গুয়াহাটিতে।" তখন তিনি বাবা তখন বহু কষ্ট করে গুয়াহাটিতে আসলেন। কিন্তু গুয়াহাটিতে এসে কোথায় যাবেন, কি ব্যাপার? তখন তিনি বলে দিলেন তখন গুয়াহাটির মন্দির তখনো হয়নি। মন্দিরের তখন জায়গা জমি দেখা হচ্ছে। একটু কাজ শুরু হয়েছে। আমাদের গুয়াহাটিতে তখন উলুবাড়িতে একটা কেন্দ্র ছিল। সেই কেন্দ্রের যিনি ইনচার্জ ছিলেন তিনি ছিলেন কন্দর্প রঞ্জন স্বামীদা। তো রবীন্দ্রার কথা বলাতে তিনি সাথে, সাথে উনাকে বাবাকে রেখে দিলেন সেখানে। সেই কেন্দ্রে তিনি থাকলেন। একটু অগোছালো ছিল। আমার বাবার সাথে, সাথে সুন্দর করে মানে খুব গুছিয়ে তুললেন। আর তিনি খুব প্রীত হলেন, খুশি হলেন। সেখানে থাকা শুরু করলেন। এবং পাশে একটা গ্যারেজের কোনো বিশেষ কাজ মানে লেখালেখির কাজে বাবাকে যুক্ত করে দিলেন। একজন শ্রদ্ধেয় রবীন্দ্র একদিন আসলেন এসে বললেন, "ভাই তুমি এখানে নাইট কলেজে তুমি ইউনিভার্সিটিটা পাস করে নাও, পড়ে নাও।" তো তিনি বলছেন মানে ঠাকুর বলছেন, মানে এমন একটা ভাব। মানে ঠাকুরের কথাই যেন তার মধ্যে দিয়ে এসছে। এমন একটা ভাব। তখন তিনি পান্ডু কলেজ ছিল। পান্ডুতে তিনি সাইকেলে করে এসে তিনি পায়ে হেঁটে এসে বা যেভাবে হোক আ মানে বাসে করে এসে তিনি ক্লাস করতেন। এই করে ইউনিভার্সিটি পাস করলেন। তখন শ্রদ্ধেয় রবীন্দ্রনাথকে যখন বললেন, তখন বললেন যে, "ভাই তুমি ডিগ্রিটা পাস করে নাও।" তো তিনি বলছেন যখন সেটা পড়তে হবে, তিনি আস্তে, আস্তে ডিগ্রিটা পাস করলেন আমার বাবা। তো ডিগ্রি পাস করার পরে তিনি আবার একদিন মানে প্রায় তো দেখা হয়। আর এর মধ্যে গুয়াহাটি মন্দিরে কাজ শুরু হয়েছে। গুয়াহাটি মন্দিরে তখন ঘোড়ার গাড়ি করে সেই ইট, বালি, সিমেন্ট নিয়ে যাওয়া এই কাজগুলির সাথে যুক্ত ছিলেন। মন্দিরের কাজের সাথে বাবাও যুক্ত ছিলেন। পরম পূজ্য অচ্যুত দাদা তখন মানে তখনও মানে আসেননি। তো কাজ চলছে। এই করতে একদিন সদর রবীন্দ্র এসে বললেন যে, "ভাই তোমাকে কিন্তু গভর্নমেন্ট চাকরি করতে হবে।" তো আমার বাবা বললেন, "আমাকে গভর্নমেন্ট চাকরি কে দেবে? আমি কাউকে চিনি না, জানি না, এত বিশাল একটা শহর।" তখন বললেন, "শোনো তুমি ইসে কিনবে, পেপার কিনবে, পত্রিকা কিনবে।" তখন বাবা জিজ্ঞেস করলেন যে, "কি পত্রিকা কিনবো?" তখন বললেন যে, "আসাম ট্রিবিউন বলে একটা পেপার আছে, সেটা কিনবে।" তখন কিন্তু আসাম ট্রিবিউন পেপারটা ছিল।
তখন তিনি মানে ২-১টি পয়সা হাতে দিয়ে বললেন, "এই পয়সাটা তোমাকে দিলাম। তুমি কিন্তু পেপার কিনবে।" তো বাবার জীবনে কোনদিন পেপার কিনেনও নেই, দরকারও পড়েনি। তো তিনি বলেছেন সেদিন সেই পয়সা দিয়ে তিনি বাজারে গিয়ে একটি পেপার কিনলেন, আসাম ট্রিবিউন। দেখা গেল আসাম ট্রিবিউন কেনার পরে দেখা গেল পাতা উল্টিয়ে দেখলেন সেখানে রেলের অ্যাডভার্টাইজমেন্ট। তো রেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখে তিনি বললেন, "আরে এটা তো ঠাকুরের দয়া।" সাথে তিনি কিন্তু এপ্লাই করলেন আমার বাবা। এপ্লাই করার কিছুদিনের মধ্যে কল এলো। তিনি ইন্টারভিউ দিলেন আমার বাবা। তিনি রেলে চাকরি হলো। রেলের একদম হেডকোয়ার্টারে বাবার চাকরি হলো। তখন সদ্য রবীন্দ্র একদিন এসে বললেন যে, "ভাই, এটা কিন্তু ঠাকুরের অশেষ দয়াতে তুমি এই এই চাকরিটা পেলে। তুমি এখন ২ সেট পাস পাবে। ঠাকুর তিনি আছেন। তিনি দুবেলা ২ বার তিনি যেতে পারবে। বৎসরে ঠাকুর দর্শন করতে যেতে পারবে। সেই পাস নিয়ে দয়াল শ্রী ঠাকুরের দর্শনে তিনি প্রতিবার আমার বাবা যেতেন এবং ঠাকুর দর্শন করেছেন এবং ঠাকুর দর্শন করার মধ্যে তো তার অনেক উপলব্ধি হয়েছে। অ্যা এগুলি পরে সময় পেলে একদিন বলব। তো কথা হলো যে এই যে ঠাকুরকে ধরে রাখলে অ্যা জীবনে তাকে যদি ধরে রাখা যায়, তিনি কিন্তু আ মানুষের জীবন পাল্টে দিতে পারেন। পরমদাস ঠাকুর তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে তার জীবনের হ্যান্ডেল যদি কেউ কারো জীবনে দেয়, তখন তার মানে কোষ্ঠী ওলটপালট করে দিতে পারে। আর তিনি বলেছিলেন যে অ্যা যে কেউ যদি আমার কথা আ নির্বিবাদে কেউ যদি মানে আমার কথা মেনে চলে মেনে চলে, সে যদি মহামূর্খ হয়, সে কিন্তু মহাজ্ঞানী। এই কথাটা তিনি বলেছিলেন। আর তার যদি উল্টো হয়, তাহলে কিন্তু মহাজ্ঞানী হলেও সে কিন্তু মহামূর্খর মতোই। অর্থাৎ তিনি যা বলেন অন্ধের মতো সেটাকে যদি মেনে চলা যায়, তাহলে কি হয়? তাকে উপলব্ধি করা যায়। তার জীবনে তাকে পাওয়া যায়। তার দর্শন হয়। প্রতিটি মানে প জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে কিন্তু দর্শন করা যায়। আর এই দর্শন করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের সার্থকতা। যাতে প্রতিটি কর্মে, প্রতিটি কাজে যাতে আমরা উপলব্ধি করতে পারি, তাকে দর্শন করতে পারি। আর এটা একমাত্র সম্ভব হয় যখন কিনা আ আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আচার্যের নির্দেশিত পথে তিনি যা বলে দেন তার কাজের সাথে যখন আমরা যুক্ত হয়ে থাকি, তখন কিন্তু তাকে আমরা দর্শন করতে পারি। এখন যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ তিনি দিয়েছেন, সেই দীক্ষাপত্র সমীক্ষা কাজের মধ্যে দিয়ে যখন আমরা থাকি, তখন তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবন ধন্য হয়। আমাদের জীবন সার্থকতায় ভরে ওঠে। আমাদের জীবন মধুময় হয়ে ওঠে। আর তাকে কিন্তু আমরা তখন দর্শন করতে পারি। এতটুকুই বললাম। পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয় সুশান্ত দা, অপূর্ব অত্যন্ত জীবনীয় আলোচনা শুনলাম। আমার শ্রদ্ধেয় দাদার পিতৃদেবের কথা, মাসিমণির কথা, প্রিয় পরমের সান্নিধ্যে তার দয়ার কথা, কৃপার কথা, তার লীলার কথা আমরা এতক্ষণ ধরে শ্রবণ মনন করছিলাম। আমার মনে হচ্ছিল যে প্রিয় পরমের কথা, তার সান্নিধ্যেই যেন আমরা সেই কথনের যেন আমরা একটা ভাগীদার এতক্ষণ ধরে ছিলাম। সুন্দরভাবে দাদা তার যে পারিবারিক যে ইষ্টধারার মধ্যে দিয়ে দাদারাও সেই প্রতিপালিত হচ্ছেন, সেই ভাবনাগুলো আমাদের প্রত্যেকের মধ্যে চালিয়ে দিলেন। পরিশেষে সেই দীক্ষাপত্র সংশোধন এবং আচার্য সান্নিধ্যে কেন প্রয়োজন সে কথাও তিনি তার ইষ্ট আলোচনার মধ্যে সুন্দরভাবে ব্যক্ত করলেন। আমরা এতক্ষণ ধরে সেই তার ভেবে ভাবান্বিত হয়েছিলাম। এতক্ষণ যেন আমরা সেই প্রিয় পরমের সান্নিধ্যে, সেই প্রিয় পরম যেমন থাকতেন, সে ভক্তবৃন্দে আবিষ্ট হয়ে তিনি লীলাময় লীলা করতেন, সেই লীলা মাহাত্ম্যের মধ্যে দিয়ে যেন আমরা এতগুলি পরিবার যুক্ত ছিলাম। আমরা অত্যন্ত যাজিত হলাম, প্রেরণা পেলাম। তাকে নিয়ে ভাবনার সময় এসেছে। আমরা তাকে নিয়ে একটু ভাববো। শুধু ভাবলে হবে না, সেগুলো বাস্তবের নিজের জীবনে চলার মধ্যে চরিত্রায়িত করে পারিপার্শ্বিকের মধ্যেও বিতরণ করে দিতে হবে। আমার শ্রদ্ধেয় সুশান্ত দাদা খুবই স্বল্প সময়ে তিনি অত্যন্ত জীবনীয় ইষ্ট আলোচনা করলেন। আমরা প্রত্যেকে যাজিত হলাম, সমৃদ্ধ হলাম, প্রেরণা পেলাম। শ্রদ্ধেয় সুশান্ত দাদা এবং দাদার পরিবারের শান্তি, স্বস্তি, ঈশ্বরচ্ছল জীবন প্রার্থনা করি প্রিয় পরমের রাতুল রাঙাচ্ছি চরণে। জয়